ফায়ার সার্ভিস 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই, 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই। তারপরে এই গেটে 2 নম্বর গেট কোরিয়ার গেট তালা দেয়া, তালা ভাঙতে দেয় নাই। তারপরে আপনার 3 নম্বর গেট এখন গার্ডরা থাকে, তারাই দিচ্ছে না। একসাথে কয়েক জায়গায় লাগছে, কিন্তু এটাও কিভাবে পসিবল? একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কিভাবে লাগে? ভিতরে তো অল টাইম 4টা ফায়ার সার্ভিস কাজ করে, রাত দিন 24 ঘন্টায় ইনপুট এক্সপোর্ট খোলা থাকে। কিন্তু তারা কি করলো, প্রথমে দেখলাম 1:45টার দিকে আপনার হ্যাঙ্গার গেটের সামনে হালকা আগুন ধোঁয়া উঠছে। হালকার পর যখন আগুনটা দেখলো, তারা ভিতরে নিশ্চয় ছিল, তারা কোনো কিছুই করেনি। ঢাকা বিমানবন্দরের কার্গো সেকশনে গতকাল ভয়াবহ আগুন লেগেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা স্পেকুলেশন সামনে এসেছে সেটা হলো ষড়যন্ত্র। শাহজালাল বিমানবন্দরের এই ঘটনাটি কি আসলে পরিকল্পিত নাকি এটি এমনিতেই হয়ে গিয়েছে? সত্যিকার অর্থেই এখানে এক্সট্রা দাহ্য কোনো পদার্থ দিয়েই আগুনটা সৃষ্টি হয়েছে অথবা এখানে দেওয়া হয়েছে। অনেকে মনে করছেন বিমানবন্দরে যুগের পর যুগ ধরে ঘটে আসা সমস্ত অপকর্মের নথি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশা যেন কোনোভাবেই কাটছে না। একের পর এক রহস্যের জট তৈরি হচ্ছে। কেন, কিভাবে আগুনের এই ঘটনা ঘটল, এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত কোথা থেকে কিভাবে হলো, সেটি এখন জনমনে প্রশ্ন। অধিকাংশ মানুষের দাবি এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা নয়, এটি সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে ঘটানো হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু করতে, দেশকে ভঙ্গুর অবস্থায় নিতে এই ভয়াবহ পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে বলে অনেকেই দাবি করছে। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, অবশেষে জানা গেল আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটল, বিমানবন্দরের কার্গো ভিলেজে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি সামনে আসলো। আমরা কয়েকটা প্রতিবেদন সূত্রে জানার চেষ্টা করব, দেখে আসব যে সত্যিকার অর্থেই কি তাহলে এই বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনা দুর্ঘটনা ছিল না, নাকি এটি পরিকল্পিত ষড়যন্ত্রমূলক অগ্নিকাণ্ড। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখে আসব কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ। তার আগে আমি বলে রাখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরের এক স্টাফ, এক কর্মী, তিনি মোবাইলে কথা বলছেন এবং কথা বলতে বলতে চলে গেলেন। সে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। সেখানে সেই ব্যক্তিকে বলতে শোনা যায় যে, বস, আমরা সেফলি বেরিয়ে এসেছি, আমরা সেফ আছি বস, এটা বলতে শোনা যায়। এবং এটা নিয়েই আলোচনা হচ্ছে সেই ব্যক্তিকে, আসলে সেই ব্যক্তি কি এই অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সম্পৃক্ত কিনা, বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় সেই ব্যক্তির বার্তা, কাকে বার্তা দিলেন, বস বলে আখ্যায়িত করলেন, কার সঙ্গে কথা বলছিলেন, সেটি এখন প্রশ্ন। চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রশ্ন উত্তর আমরা খোঁজার চেষ্টা করি। আমরা দেখে আসি কয়েকটা বিশ্লেষণ প্রতিবেদন থেকে, জানার চেষ্টা করি আসলে বিমানবন্দরের কার্গো ভিলেজের এই অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটল। ফায়ার সার্ভিস 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই, 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই। তারপরে এই গেটে 2 নম্বর গেট কোরিয়ার গেট তালা দেয়া, তালা ভাঙতে দেয় নাই। তারপরে আপনার 3 নম্বর গেট এখন গার্ডরা থাকে, তারাই দিচ্ছে না। একসাথে কয়েক জায়গায় লাগছে, কিন্তু এটাও কিভাবে পসিবল? একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কিভাবে লাগে বলেন? ভিতরে তো অল টাইম 4টা ফায়ার সার্ভিস কাজ করে, রাত দিন 24 ঘন্টায় ইনপুট এক্সপোর্ট খোলা থাকে। কিন্তু তারা কি করলো, প্রথমে দেখলাম 1:45টার দিকে আপনার হ্যাঙ্গার গেটের সামনে হালকা আগুন ধোঁয়া উঠতেছে। হালকার পর যখন আগুনটা দেখলো, তারা ভিতরে নিশ্চয় ছিল, তারা কোনো কিছুই করেনি। তারপর দেখতে দেখতে হালকার পর আমার ফ্লোরে মাল, ভিতরে দেখতে দেখতে এক হ্যাঙ্গার গেটের আগুন কোরিয়ার গেট দিয়ে বাইরে আপনার 3 নম্বর গেটের দিকে প্রবেশ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাল ছিল। আমি 3 নম্বর গেটে যখনই প্রবেশ করলো, আমি দৌড় পেড়ে এসে, আমার গাড়ি আরেকটা ছিল, সেই গাড়ির ড্রাইভার নাই, আমি নিজে নিয়ে যাই। আমি ওই মাল, আমার বারান্দায় মাল ছিল, মালগুলা ওই ছোট গাড়ির মধ্যে না ধরার কারণে আমি ছাদের উপরে মাল উঠে নিয়ে আমি টান দিয়ে বাইর করছি। ফায়ার সার্ভিস তখনও আসে নাই, প্রায় 2টা, তখন 3টা, পৌনে 3টা তখন বাজে, তখনও ফায়ার সার্ভিস আসে নাই।
তারপর আমি মাল থুয়ে যখন আবার গেছি বারান্দায়, তখন ফায়ার সার্ভিস আসে, তখন ফায়ার সার্ভিস 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই। 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই। তারপরে এই গেটে 2 নম্বর গেট কোরিয়ার গেট তালা দেওয়া, তালাও ভাঙতে দেয় নাই। তারপরে আপনার 3 নম্বর গেট এখন গার্ডরা থাকে, তারাই দিচ্ছে না। তারপরে 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করলো, প্রবেশ করার জন্য ওরা করলো, তারপরেও পারলো না। তারপরে 2 নম্বর গেট ঢুকতে পারে না, পারে নাই, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। ওরা পাইপ দিয়ে পাইপ টানাতে থাকলো, তখনও কোনো কাজ করতে এলো না। তারপরে দেখলাম আরো ফায়ার সার্ভিস আসলো, আসার পরে তারা কাজ খালি দৌড়ি পারে, কোনো যে গুরুত্ব দিবে, কোনো কিছু পানি টানি দিবে তা কোনো কিছু। তারপর 3টা-4টা বেজে যায়, তারপরে মনে করেন যে লোকজন আসার পরে মনে করেন যে তারা এই কাজ শুরু করলো, তালা ভাঙা ভেঙে টেঙে ঢুকে কাজ শুরু করলো। এই কথা তো বলতে পারবো না এখন। ভিতরে ষড়যন্ত্র, আপনার 5 মিনিটের মধ্যে আগুন মনে করেন যে ওই পাশ থেকে চলে আসলো এই পাশে, হ্যাঙ্গার গেট, ওই যে ওইটা লাইট জ্বলে, ওখান থেকে আগুন 5 মিনিটও লাগে না। আপনি এই 1 নম্বর গেট এখানে ছিল, আপনি দেখতে দেখতে মনে করেন যে 2 জায়গা 3 জায়গা আগুন দেন, ওইখান থেকে এত দ্রুত আগুনটা কিভাবে দিকে আসে বলেন? আর ভিতরে যে প্রত্যেকটা যে আপনার এটার যদি ব্লুপ্রিন্টটা যদি আপনারা যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় আগুনটা যাওয়াটা আসলে এত দ্রুত আসা কখনোই পসিবল না। একসাথে কয়েক জায়গায় লাগছে, কিন্তু এটাও কিভাবে পসিবল? একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কিভাবে লাগে বলেন? আপনাদের কাছেই প্রশ্ন, আপনারা এটার ব্লুপ্রিন্টটা নেন, সিভিল এভিয়েশনকে প্রশ্ন করেন যে এইখান থেকে ধাপে ধাপে আগুনগুলো কিভাবে আসলো, এত ইমার্জেন্সি আগুনটা কিভাবে আসলো। এর আগে কোনো ধরনের সমস্যা হয়েছিল কিনা? এর আগে 2-3 মাস আগে হালকা একটু ধোঁয়া হয়েছিল কুরিয়ার গেটে, ওটা ওইখানেই শেষ। ভিতরে ফায়ার ফাইটার ছিল, ওটা ওইখানেই শেষ করে দিছে। আর এর আগে একবার 17 সালে একবার হয়েছিল, তাও ওটা ওইরকম কোনো কিছু মানে ওটা জায়গায় শেষ করছে। কিন্তু আজকের যে বিষয়টা সবার গাফিলতিতে এরকম হয়ে গেল, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে হয়তো এটা কারো পরিকল্পিত, কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়তো এটা করছে। আপনার পরিচয়? আমার নাম রাসিফ, আমি এখানেই কাজ করি। আসলে ভাই কি দেখছেন, কি মনে হচ্ছে আপনার কাছে? এখন আমি সাধারণ মানুষ হিসেবে আজকে আমি আমার যাত্রীকে উঠিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে ঘটনাস্থলে আসি, যে জিনিসগুলো দেখে আমার খুবই সন্দেহভাজন মনে হয়। এটা হওয়াটাও স্বাভাবিক। গত কিছুদিন ধরে আমরা দেখতেছি একদম দেশের বড় বড় যে স্পটগুলো, যেগুলো সব থেকে স্বনামধন্য স্পট, সেগুলোতে স্টেপ বাই স্টেপলি আমরা দেখতেছি যে আগুন লাগতেছে। আগুন লাগার পর সেখানে যে আর কি ফায়ার সার্ভিস আসার যে সময়টা, সেটাও আর কি দেরি হইতেছে। আবার আসলে আজকে যেই আর কি অভিযোগগুলো আছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এবার তালা ভাঙতে দেওয়া হয়নি, এসব আর কি অভিযোগ দিয়ে যা মনে হয়। এখন আমি তো আসলে একটা জিনিস না জেনে বলতে পারবো না, আল্লাহ ভালো জানেন। কিন্তু সত্যি কথা যে জিনিসটা, এটা ইন্টারিম গভর্নমেন্টের এই জিনিসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত, আসলে কি এর পিছনে কোনো অপরিচিত কোনো শক্তির কি হাত আছে কিনা। অবশ্যই, নয়তো বা কেন বারবার এরকম 2 দিন পর পর দেশের বড় বড় স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগছে? কিছুদিন আগে মিরপুরে, এরপরে চট্টগ্রামে, এখন আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই আগুনগুলোর পিছনে আসলে দায়ী কারা? কারা কি করতে চাচ্ছে? তাদের কি এজেন্ডা এরকম কিছু যে ইকোনমিক্যালি আমাদের দেশটাকে ধসে ফেলে দিবে, তার পরবর্তীতে আমাদের দেখাবে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে কি এই দেশটাকে পরিচালিত করতে ব্যর্থ, এটা বলে আমাদের দেশের সরকারকে হাঁটিয়ে দিবে, এরপর আবারও সেই দিল্লি থেকে কোনো সরকারকে আবারও দেশে ব্যাক করবে। এরকম কোনো পরিকল্পনা মাফিক কি করা হচ্ছে নাকি? আমরা এটা সরকারের কাছে এটা আমাদের দাবিদার থাকবে এবং অনুরোধ থাকবে, তারা কোনো এটি স্বাধীন কোনো কমিশন কিংবা তদন্ত কমিটি গঠন করুক এবং এইটার সুষ্ঠু এটাই দাবি থাকবে যে সুষ্ঠুভাবে জিনিসটাকে আর কি তদন্ত করুক, যে এর পিছনে কারা দায়ী বা এটা কোনো এজেন্ডা আছে কিনা এর পিছনে। ভয়াবহ আগুনে পড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 6 ঘন্টারও বেশি সময় ধরে চলা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে কার্গো ভিলেজ। অনেকে মনে করছেন বিমানবন্দরে যুগের পর যুগ ধরে ঘটে আসা সমস্ত অপকর্মের নথি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। 2023 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় 61 কেজি স্বর্ণ চুরি করে বিমানবন্দর কর্মকর্তারা। অর্ধশত কোটি টাকার বেশি দামের এই স্বর্ণ চুরির সঙ্গে শুল্ক বিভাগের লোকজনই যুক্ত বলে বিভাগীয় তদন্তে উঠে আসে। কিন্তু শেখ হাসিনার আমলে দোষীদের বিচার হয়নি। পরে ইউনূস সরকার ক্ষমতায় এসে যখন নতুন করে তদন্ত শুরু করলো, ঠিক তখনই আগুন ধরিয়ে দিল স্বর্ণচোররা। এখানে শেষ নয়, অনেকে মনে করছেন শুধু পূর্বের ঘটনা ঢাকতেই নয়, বরং নতুন করে চুরি হয়েছে কার্গো ভিলেজে। সব মিলে বিমানবন্দরে চুরি আর অপকর্ম ঢাকতেই এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ঢাকা বিমানবন্দরে কয়েক বছরের আটক হওয়া হাজার হাজার কেজি স্বর্ণ কি এই আগুন নিভানোর পর পাওয়া যাবে, নাকি এটি মেটিকুলাস ডিজাইনে দোষীরা খেয়ে ফেলবে? এছাড়াও আগুনে পড়েছে ঔষধ ও গার্মেন্টস ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার কাঁচামাল ও কেমিক্যাল। গত 1 বছর এমনিতে 250 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এখন আরো অনেকগুলো ঔষধ কোম্পানি সহ গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। একজন লিখেছেন, আগুন ছাড়াই 61 কেজি স্বর্ণ গায়েব হয়, আগুন লাগার পর কত কেজি হবে? বলা হচ্ছে অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টা আগেই বিপুল পরিমাণ মূল্যবান পণ্য, বিশেষ করে স্বর্ণ, ইলেকট্রনিক ডিভাইস ও আমদানি রপ্তানিযোগ্য বিলাসপণ্য রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল, আর ঠিক তারপরই আগুনের সূত্রপাত। একটি দেশের অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু তার আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য আসে যায়। সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় সামান্য ফাঁকও রাষ্ট্রীয় আস্থার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামে ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ড যেন সেই আস্থার মূল ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস, সেনা, বিমান বাহিনী ও স্বেচ্ছাসেবকদের 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন পর্যন্ত কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় আর হারিয়ে যায় বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পণ্যের রেকর্ড। তবে সূত্র আরও জানায় যে ইচ্ছে করে আগুন বাড়তে দেওয়া হয়েছে। এই ঘটনা শুরু থেকে প্রশ্ন, এটি কি কেবল একটি দুর্ঘটনা নাকি সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ? এয়ারপোর্টের মতো স্পর্শকাতর স্থানে আগুন দুর্ঘটনাবশত লাগতেই পারে, তবে আগুন নিয়ন্ত্রণের তৎপরতা কেন ছিল না? তথ্য অনুযায়ী আগুনের আগে পণ্য স্থানান্তরের অর্থাৎ আসল মালিক নয় একটি বিশেষ দলে লুটপাট করে পণ্য সরিয়ে নেওয়ার ঘটনা কি প্রমাণ গায়েব করা পূর্ব পরিকল্পনার ইঙ্গিত নয়? এই ঘটনায় বিমানবন্দরের কিছু কাস্টমস কর্মকর্তা, সিভিল এভিয়েশন কর্মচারী ও স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের প্রভাবশালী মহল জড়িত রয়েছে বলে নিশ্চিতভাবে নাম পরিচয় যাচাই বাছাই করা সম্ভব হয়নি। স্পষ্ট তথ্য অনুযায়ী কার্গো ইয়ার্ডে অবৈধ পণ্য ও অনিয়মের নথি নষ্ট করার উদ্দেশ্যে আগুন লাগানো হয়। এটি প্রথম সময়ে বিমানবন্দরের ভেতরে মূল্যবান পণ্য পাচার বা গায়েব হওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু প্রতিবারই তা তদন্তাধীন থেকে চাপা পড়ে গেছে প্রভাবশালী মহলের হস্তক্ষেপে। বাংলাদেশের বাণিজ্য এখন মূলত আকাশপথে নির্ভরশীল। এই ধরনের ঘটনা শুধু আর্থিক ক্ষতি ডেকে আনে না, বরং বিদেশি ব্যবসায়িক আস্থা ও বীমা সংস্থার চোখে দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। যদি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত না হয়, তবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্গো পরিবহন ও আমদানি রপ্তানির ওপর কঠোর নজরদারি আরোপ হতে পারে। এমনকি IATA নিরাপত্তা সার্টিফিকেশন নিয়েও সংকট দেখা দিতে পারে। সরকার দ্রুত তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু প্রশ্ন হলো বিগত সময়ে কতগুলো তদন্ত কমিটি গঠন হয়েছে আর কতটির ফল বাস্তবে দেখা গেছে? একটি রাষ্ট্রের জনগণ যখন তদন্তের ওপর বিশ্বাস হারায়, তখন প্রশাসনিক জবাবদিহিতা ধ্বংস হয়। এই আগুনের ঘটনায় যদি সত্যি প্রভাবশালী চক্র জড়িত থাকে, তবে তা কেবল একটি অপরাধ নয়, বরং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুদামে লাগা আগুন কেবল একটি দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, দুর্নীতি ও নিরাপত্তাহীনতার জ্বলন্ত প্রতীক। আগুন নাটকের আড়ালে স্বর্ণ ও মূল্যবান পণ্য সরিয়ে নেওয়া শুধু অর্থনৈতিক অপরাধ নয়, বরং জাতীয় বিশ্বাসঘাতকতা। এই অগ্নিকাণ্ডের ধোঁয়ার ভেতরে লুকিয়ে আছে সেই প্রশাসনিক গলদ ও দুর্নীতির গন্ধ, যা উন্মোচিত না হলে পড়তে থাকবে শুধু কার্গো ইয়ার্ড নয়, পূর্বে রাষ্ট্রের সততা, জনগণের আস্থা আর বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি। ইউনুসের সাহস থাকলে চ্যালেঞ্জ নিয়ে বলছি, আন্তর্জাতিক এভিয়েশন সংস্থার তদন্ত দলের সহায়তা নিক, তাহলেই তো সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। অনেকে আবার মনে করছেন বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে রয়ে গেছে হাসিনার বসিয়ে রাখা দোসররা। তারা এর আগে সচিবালয়ে ইচ্ছাকৃত আগুন ধরিয়ে সমস্ত দুর্নীতি তথ্য মুছে ফেলেছে, আর এবার বিমানবন্দরে আগুন দিয়ে মুছে ফেলা হলো চুরির তথ্য। এটা কখনোই দুর্ঘটনা নয়। উল্লেখ্য, 2023 সালে হাসিনা লোকজনের স্বর্ণ চুরির ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। এরপর তদন্তের মাধ্যমে বড় কর্মকর্তাদের বাঁচিয়ে ছোট পদে থাকা 3 জনকে ফাঁসিয়ে দেওয়া হয়। তবে ছোট পদে থাকা 3 জন কর্মী বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকার গুদাম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিল, কেউ টের পেল না। এই নিয়ে অনেকটা বিস্ময় তৈরি হয় বিমানবন্দর সংশ্লিষ্টদের মধ্যে। এর সঙ্গে ভেতরে বাহিরের আর কেউ যুক্ত আছে কিনা সে প্রশ্নও সামনে আসে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, এর সঙ্গে ঊর্ধ্বতন কারো কারো যুক্ততা থাকতে পারে বলে আজ করা যাচ্ছিল। এজন্য কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরপরই এ সংক্রান্ত ফৌজদারি মামলাটি ডিবি থেকে PIB-তে স্থানান্তরিত হয়। এরপর তদন্তের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছিল না। এরপর 2025 এপ্রিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে 61 কেজি সোনা চুরির মামলার দায়িত্ব পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে দুর্নীতি দমন কমিশনে হস্তান্তর করা হয়। 22 এপ্রিল মামলাটি হস্তান্তর করা হয় বলে দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম নিশ্চিত করেন। ডিবির সূত্র জানায়, ডিবির তদন্তকালে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছে বিভিন্ন দফায় এসব স্বর্ণ সরানো হয়েছে। পরে সেগুলো ঢাকার বাইতুল মোকাররম, তাঁতিবাজার ও গাইবান্ধায় নির্দিষ্ট কিছু স্বর্ণের দোকানে ভাগে ভাগে বিক্রি করা হয়েছে। তবে এ সংক্রান্ত ফৌজদারি মামলার তদন্তকালে গোয়েন্দা পুলিশ কিছু ইঙ্গিত দিলেও মামলাটি PBI-তে যাওয়ার পর সেটা চাপা পড়ে যায়। এটাও ছিল হাসিনার লোকদের প্ল্যান। ডিবি তখন সন্দেহভাজন হিসেবে 8 জনকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, যারা বিভিন্ন পালায় শুল্ক বিভাগের ওই গোদামের দায়িত্বে ছিলেন। ওই সময় শুল্ক বিভাগে 2 জন যুগ্ম কমিশনার ও 1 জন উপকমিশনারকেও ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর কয়েকদিন পরেই মামলাটি ডিবি থেকে তদন্তের জন্য PBI-তে পাঠানো হয়। এখানে লুকিয়েছিল আসল রহস্য। মামলা যখনই এক দপ্তর থেকে অন্য দপ্তরে গেছে, তখনই সবার বোঝা হয়ে যায় PBI এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। এরপর দুদক বুঝতে পারে PBI এই ঘটনাকে ধামাচাপা দিয়ে দিবে। তখনই মামলা PBI থেকে দুদকে হস্তান্তর করা হয়। আর যখনই দুদক দোষীদের ধরতে কাজ চালাচ্ছিল, তখনই আগুন দেওয়া হলো কার্গো ভিলেজে।
অথচ শুরুতে ডিবি খুবই দারুণভাবে কাজ করছিল। শুল্ক বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের ধারণা ছিল গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ডিবি স্বর্ণ উদ্ধার করবে। স্বর্ণ উদ্ধার হলে কিছুটা হলেও শুল্ক বিভাগের মুখ রক্ষা হবে, কিন্তু তা হয়নি। ডিবি শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে যায়। 2 জন যুগ্ম কমিশনার ও 1 জন উপকমিশনারকে ডেকে ডিবি কার্যালয় নিয়ে প্রায় 5 ঘন্টা আটকে রাখা হয়। তাদের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়। তখন শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশঙ্কা করেন এই ঘটনায় আসল জড়িতরা ধরা পড়ে যেতে পারেন। এরপর মামলাটি ডিবি থেকে সরানোর জন্য নানাভাবে তদবির করা হয়। সুপ্রিয় দর্শক, আপনার কি ধারণা, এটি কি আসলে দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ঘটনা? ঢাকা বিমানবন্দরের কার্গো সেকশনে গতকাল ভয়াবহ আগুন লেগেছিল। প্রায় সবকিছু পুড়ে গেছে সেই আগুনের ধোঁয়া অনেক দূর থেকে দেখা গেছে এবং নানা রকম স্পেকুলেশন শুরু হয়েছে, নানা কিছু। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা স্পেকুলেশন সামনে এসছে সেটা হলো ষড়যন্ত্র। আমরা আসবো এই জায়গায়, মানে আমি ভিডিও যখন রেকর্ড করছি তখন খুব স্পষ্ট না ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ইনফ্যাক্ট গতকাল রাতেই একটা চমৎকার রিপোর্ট করেছে টিবিএস। আমি আপনাদেরকে রিপোর্টটা পড়ার জন্য অনুরোধ করবো যে ঠিক কী ঘটে, ওখানে কি থাকে এবং তার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। এটা হলো একটা দিক, ফিনান্সিয়াল ক্ষয়ক্ষতির দিক। একই সাথে আমাদের একটা বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নি নির্বাপন সক্ষমতার প্রশ্ন আছে, অদক্ষতার প্রশ্ন আছে, আমাদের প্রায়োরিটির অভাবের প্রশ্ন আছে, ষড়যন্ত্রের আলাপ তো আছেই। ষড়যন্ত্রের আলাপ কেন আসছে সেটা নিয়েও করে কথা বলে প্রাথমিকভাবে যদি বলি যে এখানে কী ঘটেছে, আসলে কী থাকে। এখানে বিভিন্ন রকম কাঁচামাল থাকে এবং গার্মেন্টের খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে। আমি টিবিএসের রিপোর্টে দেখলাম সেটা হচ্ছে যারা রপ্তানিকারক আছেন, যে অনেক বেশি পণ্য এয়ারপোর্ট দিয়ে বা বিমানের কার্গো দিয়ে যায়, নট নেসেসারিলি, সাধারণত তারা খুব দেরি হয়ে গেলে কিছু কিছু পণ্য তখন তারা এটার মাধ্যমে রপ্তানি করে থাকেন। কিন্তু যে ঘটনা ঘটেছে, অন্তত 500 রপ্তানিকারকের বিভিন্ন রকম পণ্য এখানে ছিল এবং অনেকের সেই পণ্য পুড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে যা যা হয়, যেগুলো খুবই টেকনিক্যালি এরকম ব্যাপারগুলো, যে কোনো একজন বায়ার স্যাম্পল পাঠিয়েছে, সেই স্যাম্পলটা তার দরকার ছিল, যে স্যাম্পলের উপরে ভিত্তি করে তিনি তার পাল্টা যে অফার সেটা পাঠাবেন, সেই স্যাম্পল পুড়ে গেছে। এরকম ঘটনা ঘটতে পারে। বা কেউ অ্যাক্সেসরিজ এনেছেন, একজন বায়ারের কথা রিপোর্টে আছে যিনি ভারত থেকে লেস এনেছেন, যেটার উপরে ভিত্তি করে তার অনেক টাকার পণ্য তৈরি করে তিনি পাঠাবেন। এখন সেটা যদি ডিলেইড হয়ে যায় তাহলে যেটা সংকট দাঁড়াবে সেটা হলো এই কারণে তার যে পণ্যর শিপমেন্টের যে ডেট সেটা যদি পিছিয়ে যায়, হতে পারে যে তাকে বিমানে করে পাঠাতে হবে, সেই ক্ষেত্রে অনেক বেশি খরচ তার হবে। বা এমনও তথ্য আছে ওখানে যে কোনো বায়ার 3টা দেশে একসাথে স্যাম্পল পাঠিয়েছে, তারা বিভিন্ন দেশ থেকে তাদের অফার জানতে চাইছে এবং শেষ পর্যন্ত তারা একটা সিলেক্ট করবে। এটা পড়ে যাওয়ায় এটা মানে ক্ষতিগ্রস্ত হয়, দেখা যাবে অর্ডার অন্য কোথাও চলে যেতে পারে। আর একই সাথে কেউ যদি রপ্তানি করার জন্য যে পরিমাণ পণ্য ওখানে জমা করেছিলেন সেটা যদি পড়ে যায় তাহলে তার কথাই নেই। এইরকম নানা সংকট আসলে ওখানে তৈরি হয়েছে এবং বলা হচ্ছে অ্যারাউন্ড $1 বিলিয়ন মতো পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। মানে এখানে $1 বিলিয়ন পণ্য পুড়ে গেছে, ব্যাপারগুলো এইরকম না। এখানে যা যা ক্ষতি হয়েছে তার সাথে $1 বিলিয়ন পণ্য রপ্তানি নিয়ে প্রশ্ন আসতে পারে। যে কথাটা বলছিলাম যে প্রাথমিকভাবে এটা সরিয়ে রেখে ষড়যন্ত্রের আলাপে পরে আসছে, কেন সেটা আসছে, কিন্তু তার সাথেও এই আলাপটা খুব জরুরি। আমি দেখলাম একটা রিপোর্টে যে আমাদের একজন এভিয়েশন এক্সপার্ট বলছেন যে কোনো বিমানে আগুন লাগেনি, আমাদের এয়ারপোর্টের যে র্যাঙ্কিং আছে সেটা ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি এভাবে বলি, রাদার তার ওখানেও আছে যে আমাদের অগ্নি নির্বাপন সক্ষমতার মারাত্মক অভাব আছে। চেষ্টা ছিল, আমাদের ফায়ার ফাইটিং যে টিমগুলো আছে, এয়ারফোর্স, নেভি সবাই মিলে কাজ করেছেন, কিন্তু এতক্ষণ আগুন জ্বলতে পারলো, এটা বাংলাদেশের রাষ্ট্র হিসেবে সক্ষমতাকে বিরাট প্রশ্নের মুখে গ্লোবালি ফেলেছে। ইন্টারন্যাশনাল প্রচুর মিডিয়াতে যৌক্তিক কারণে এই অগ্নিকাণ্ডের খবর এসছে। তার মানে আমরা একটা রাষ্ট্র, দেশের প্রধানতম আরও কয়েকটা এয়ারপোর্টকে আমরা এখন আন্তর্জাতিক বলছি, ওখানে কিছু আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে, বাট মূলত এটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক একমাত্র এয়ারপোর্ট যেটাকে আমরা বলতে পারি। সেটার যে সক্ষমতা, রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা সেখানে থাকার কথা, এবং সেটা মোটেও সন্তুষ্ট হবার মতো কিছু না। এটা এক মারাত্মক প্রশ্ন তৈরি করেছে গ্লোবালি, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই, এমনকি ষড়যন্ত্র হলেও। এবার ষড়যন্ত্রের আলাপটায় আসি। ষড়যন্ত্রের আলাপটা আসলে মূলত এই কারণে এসছে, 3 দিনে অন্তত খুব অল্প সময়ের মধ্যে 3টা মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। একটা হচ্ছে মিরপুরে একটা গার্মেন্ট কারখানার পাশে রাসায়নিকের গুদামে আগুন লেগে সেটা ওখানে ছড়িয়ে পড়া এবং বিষাক্ত রাসায়নিকে অ্যারাউন্ড 20 জন মানুষ মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এবং যেটা বলা হয় যে যেহেতু শ্রমিকের মৃত্যু বাংলাদেশের গার্মেন্টে কিছুদিন পর শ্রমিকের মৃত্যু আমাদের একরকম গা সওয়া, 20 জন কারো কাছে মনে হতে পারে। তাজরিনে পুড়ে বা আমাদের নিমতলির অগ্নিকাণ্ডে সেটা গার্মেন্ট না হলে অনেক পুড়ে যায়, 100 মানুষ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা আমাদের আছে। তাই আমরা
শ্রমিক শ্রেণীর মানুষের পড়ে যাওয়া খুব বেশি উচ্চবাচ্য করিনি। যাই হোক, সে আলোচনা সরিয়ে রেখে বলছি, এর পরবর্তীতে চিটাগং ইপিজেডে একটা ফ্যাক্টরিতে মারাত্মক রকম আগুন লেগেছে। সামহাও জিনিসগুলোর সাথে কিভাবে যেন গার্মেন্ট এবং রপ্তানি জড়িত, একটা গার্মেন্ট ফ্যাক্টরি ইপিজেডও রপ্তানির সাথে জড়িত, আমরা জানি না নিশ্চিত এটা কি ফ্যাক্টরি ছিল। আবার এখন এখানে কার্গোতে যে আগুন লাগলো সেটাতেও মূলত গার্মেন্টের পণ্যই সবচেয়ে বেশি ছিল বলে ধারণা করা হয়। তারপর এখন এই আগুনটা লাগলো চিটাগং ইপিজেডের কারখানা। আমি যতদূর দেখেছি যে ঘরে কেউ হতাহত হননি, এটা একটা অত্যন্ত ব্লেসিংয়ের ব্যাপার। ঢাকায়ও সেই অর্থে খুব মেজর মানে জানের ক্ষতি হয়নি, কয়েকজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আমরা প্রায়ই দেখি যে তারা এই ধরনের কাজ করতে গিয়ে ঝুঁকি নিয়ে কাজ করেন এবং সেই ঝুঁকিতে কেউ আহত হন, এটা হওয়ার সম্ভাবনা থাকে, ঝুঁকি থাকে। যাই হোক, এই তিনটা ঘটনা যখন একসাথে ঘটলো এবং বিশেষ করে বিমানবন্দরের কার্গোতে যেখানে খুব সতর্কভাবে সব কিছু করা হয়, পরিস্থিতি সেভাবে মেনটেইন করা হয়, সেখানে যখন আগুন লাগলো তখন অনিবার্যভাবেই নাশকতার আলাপটা এসছে। এবং আওয়ামী লীগের কিছু লোকজন, কিছু অ্যাক্টিভিস্ট এই ধরনের ঘটনা ঘটানো হবে ধাপে ধাপে এই ধরনের হুমকি দিয়ে যাচ্ছিলেন। হুমকি যেহেতু দিয়ে যাচ্ছিলেন, তার প্রেক্ষাপটে এসে যখন এটা ঘটলো, আমরা এটাকেও উড়িয়ে দেব না। এবং একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসবে, নির্বাচন হওয়া মানে প্রাথমিকভাবে অন্তত একটা বাংলাদেশের স্থিতিশীল অবস্থা তৈরি হওয়া। এই অস্থিতিশীল অবস্থা কোনোভাবেই আওয়ামী লীগ এবং ভারত নেবে না। দুঃখজনক হলেও যোগ করতে বাধ্য হচ্ছি, দেশের মধ্যে থাকা বা দেশের বাইরে থাকা কিছু মানুষ, কিছু ব্যক্তি যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে ইনভলভড ছিলেন, তারাও বাংলাদেশ একটা স্থায়ী স্থিতিশীলতার মধ্যে ঢুকবেন এটা তারা পছন্দ করছেন না। সুতরাং সবার জন্য এটা সুবিধার জায়গা আছে। কোনো না কোনো ফর্মে এখানে নাশকতা বা ষড়যন্ত্র ঘটতেই পারে। এটা না ঘটা মানে ঘটবে না উড়িয়ে দিচ্ছি না, আমরা উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু যে বলছিলাম, এর সাথে সক্ষমতার প্রশ্ন জড়িত। ধরে নিলাম কেউ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিল, তারপরে আগুনটা আমরা আরো বেটার নিয়ন্ত্রণ যদি করতে পারতাম, তাহলে এই পরিমাণ ক্ষয়ক্ষতি হতো না। তার চাইতে জরুরি কথা যে বারবার বলছে, একটা রাষ্ট্রীয় সক্ষমতা, আমাদের সক্ষমতা কত নিম্ন পর্যায়ের এই জিনিসগুলো বোঝায়। যেমন আমি একজন এক্সপার্টের মন্তব্যে দেখছিলাম, আমি অবাক হয়ে গেছি, এয়ারপোর্টের কত জায়গায় ফায়ার হাইড্রেন্ট নেই। মানে আমরা হয়তো খেয়াল করবো উন্নত বিশ্বের বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় থাকে, এখানে কতগুলো যারা হাইড্রেন্ট ব্যাপারটা কনসেপচুয়ালি বোঝেন না তাদের জন্য বলছি যে এখানে কতগুলো স্থাপনা থাকে ছোট পাইপের মতো, যেখানে পানির সহজ অ্যাক্সেস থাকে, জাস্ট ওখানে পাইপটা লাগিয়ে পানি দেওয়া যায় এবং ওখানে আনলিমিটেড পানি পাওয়া যায়। একটা গাড়িতে করে যখন পানি নিয়ে আসা হয়, একটা ফায়ার ইঞ্জিনে পানি অ্যাডিকুয়েট থাকে না, বা অনেক দূর থেকে যদি সোর্স থাকে সেখান থেকে আনতে দেরি হয়। সেরকম এয়ারপোর্টে ফায়ার হাইড্রেন্ট নাই, এরকম একটা গুরুত্বপূর্ণ স্থাপনায়। এগুলো তো অবিশ্বাস্য রকম অদক্ষতা, এগুলোতে শুধুমাত্র সক্ষমতার অভাব তারা, এগুলো আমাদের অদক্ষতা, অসতর্কতা। তো এগুলো যদি থাকতো, তাহলে কেউ যদি ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিয়েও থাকে, ধরে নিলাম যে সেটাই হয়েছে, তাহলে আমরা আগুন অনেক দ্রুত ম্যানেজ করে ফেলতে পারতাম, তাতেও ক্ষয়ক্ষতি কম হতো এবং আমাদের প্রস্তুতি প্রমাণিত হতো। কিন্তু না, সেটাও হলো না। সো অ্যাজ এ হোল আমরা এভাবে বলতে পারি, এটা যদি ইভেন অ্যাক্সিডেন্ট হয়, সেটা আমরা ম্যানেজ ঠিক মতো করতে পারিনি। আর অ্যাক্সিডেন্ট হলেও কেউ বলছেন যে শুরুতেই ষড়যন্ত্রের তীর দেখে অঙ্গুলি হেলন না করতে। আমি আবার একটা ভিন্ন জিনিস মনে করি, আমরা যে সময়ে বসবাস করছি, যে সময় আমরা এগিয়ে চলছি, মানে যত দিন আসতে থাকবে নির্বাচনের দিকে, যতই বাংলাদেশ একটা স্থিতিশীল অবস্থার দিকে এগিয়ে যাবে, বাংলাদেশকে আনস্টেবল করার জন্য ভারত, আওয়ামী লীগ এবং অবশ্যই বেশ কিছু অ্যানার্কিস্ট আছেন যাদের স্বার্থ আছে, যারা মনে করেন এই সরকার টিকে গেলে বা একটা ডিসরাপশন তৈরি হলে তাদের ক্ষমতায় ইনডিরেক্টলি থাকা এবং সেটাকে তারা ইনফ্লুয়েন্স করতে পারার সুবিধা হবে, তারা তো আছেনই। সুতরাং ষড়যন্ত্র ধরেই আসলে আমাদেরকে বিবেচনা করতে হবে। যদিও এই সরকার আদৌ কতটুকু এফিসিয়েন্টলি ষড়যন্ত্র যদি হয়ে থাকে, সরকার অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছে, তারা তলিয়ে দেখছেন বা খতিয়ে দেখছেন ষড়যন্ত্র কিনা, ষড়যন্ত্র হলে তারা ব্যবস্থা নেবেন। আমি এই সরকারের উপরে আসলে খুব বেশি আশাবাদী নই। এই কারণে আমাদের নাগরিকদের যথেষ্ট পরিমাণ শোরগোল করা দরকার আছে, যাতে এটা ষড়যন্ত্র যদি হয়েও থাকে তা সেটা খুব দ্রুত খুঁজে বের করে এবং পটেনশিয়াল আর কোন জায়গায় হতে পারে। কারণ আমাদেরকে তো এখন থেকে সতর্ক হতে হবে, কোথায় হতে পারে, হলে কী ধরনের প্রস্তুতি থাকবে। এটা শুধু যে অগ্নিকাণ্ড দিয়ে হবে তা না, এই স্যাবোটাজ আরও নানান ফর্মে হতে পারে। সরকারকে অতি সতর্কভাবে এই সব কিছু দেখার চেষ্টা করতে হবে। এবং একটা কথা একটু মনে রাখবো, আমরা এই মুহূর্তে অন্তত আমাদের শেখ হাসিনা বিরোধী যে শক্তিরা মাঠে ছিলেন, তাদের মধ্যে বিভেদ দেখা যাচ্ছে, তাদের মধ্যে বিতর্ক, মতদ্বৈততার খুব সমস্যা না, কিন্তু বিভেদ এবং কখনো এক ধরনের শত্রুতার অ্যাটিটিউড দেখা যাচ্ছে। এই জিনিসগুলো আসলে এই ধরনের পরিস্থিতিকে আরও বেশি উস্কে দিতে সাহায্য করে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো প্রত্যেকের উচিত হবে তাদের মধ্যকার এই সিরিয়াস মতদ্বৈততা, তবে বিশেষ করে শত্রুভাবাপন্ন যে মানসিকতা, সেটা থেকে বেরিয়ে আসা। কারণ আসসালামু আলাইকুম, খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বরাতে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত, ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে। এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে, এটা কি কোনো পরিকল্পনা, কোনো ষড়যন্ত্র, নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ? আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন। আমি যতটুকু দেখলাম, তথ্যপাত্র থেকে যতটুকু আসছে, এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে। প্রায় ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করেছে, সেনা, নৌ, বিমান বাহিনী স্বাভাবিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে। তথ্য বলছে যে দুপুর 2:15টার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত 2:15 দিকে। বেলা 2:15তে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে, কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুত করা থাকে। আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি, সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং যে সিস্টেম আছে, সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা হয় যে আপনার কন্টেইনার গুলো থাকে। তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যেই স্থান মজুত করার যে জায়গা, সেই জায়গাটা। তো সেখানে কুরিয়ারের যে গোডাউন, সেই গোডাউনে আগুনের সূত্রপাত হয় প্রথমে। এরপর ঠিক ঘন্টা খানেকের মধ্যে এই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে, আর সেখান থেকে মিনিট 20 পর কেমিক্যাল গোডাউনে এই আগুন আপনার চলে যায়। আর কেমিক্যাল গোডাউন মানে বুঝতেই পারছেন, যে কোনো ছোট্ট আগুন যদি কেমিক্যাল কানেক্টেড হয়ে যায়, এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয়। আর সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও ফুটেজ আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, অগ্নিকাণ্ডের প্রলয়ঙ্করী রূপ আমরা ধারণ করতে দেখলাম। এরপরই মুহূর্তে ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে। গোটা প্রায় কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত স্টার্টিং এ আগুনটা মোটামুটি কন্ট্রোলে ছিল। 1.5 ঘন্টা পরে যখন কেমিক্যাল গোডাউনে চলে গেছে, তখন এটা আউট অফ কন্ট্রোলে ছিল। তো এই অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে আপনার এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে। আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে, সাময়িক স্থগিত করা হয়েছিল। আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে। চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে। আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি, তখন বাংলাদেশ সময়ে প্রায় কটা বাজে, ধরেন 5টা 5:30 এই মুহূর্তে বাজে। তো এই মুহূর্তে এখনো এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে। তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন, সেখানে ভিডিপি আনসার যারা দায়িত্ব পালনরত ছিলেন, প্রায় 25 জন কিন্তু আগুনে আপনার পড়ে গেছেন। আর ঢাকা বিমানবন্দরের আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে, তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে। তবে এখনো কিছু কিছু জায়গায় আগুনের ছোটখাটো যে কি বলা হয় যে ধরেন থাকে না যে ধোঁয়া ওঠে বা অনেক স্তূপ হয়ে গেছে, সেখান থেকে আবার ধরতে পারে কিনা, এই বিষয়গুলোকেই দেখা হচ্ছে। আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো, এটা নিয়ে সিসিটিভি ফুটেজ টুটেজ যা আছে ততটুকু মানে সবই জ্বলে টলে গেছে যে জায়গার মধ্যে ছিল। এখন আমার ধারণা আর কি যে এটা ষড়যন্ত্রমূলক না, অসাবধানতাবশত অথবা ইলেকট্রিক কোনো সার্কিট থেকে এটা করতে পারে। কারণ বাংলাদেশে আমাদের যারা মানুষ আছে, বিড়ি টিড়ি খাইয়া যেখানে সেখানে ফালাই দেই, এগুলো কিন্তু আমরা আইন কানুন মানি না। এজ এ রেজাল্ট অনেক জায়গায় অনেক বড় ধরনের ক্ষতি হয়। বা এত স্পর্শকাতর একটা জায়গা, যতটুকু ফায়ার সেফটির ইস্যু দরকার ছিল অটোমেটিক সেগুলোকে আসলে এখানে ছিল। কারণ বাংলাদেশ এমন এক দেশ যেখানে ঘটনা ঘটার পরে দেখা যায় যে সবই ভাই সিস্টেম এলোমেলো। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনারা কি মনে করছেন এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে, আপনারা কি বলতে চান? আপনারাও কি মনে করছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনা আসলে একটি ষড়যন্ত্রমূলক ঘটনা? এই অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলকভাবে পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে, আপনারা কি সেটা মনে করেন? যদি মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটা আপনারা কী ভাবছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ করতে চাই। ভিডিও শেষ করার আগে বলতে চাই, একের পর এক এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বর্তমান দেশে। এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বদা সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। কেন, কিভাবে, কোন কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হচ্ছে সেগুলো লক্ষ্য রাখতে হবে তাদেরকে। মাত্র 5 দিনের ব্যবধানে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এগুলোর কারণ কি সেটা খুঁজে বের করতে হবে তদন্ত কমিটি গঠন করে। ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।